স্ক্রিনটা দেখা যাচ্ছে ক্লিয়ার? দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আজকে শুরু করছি রিক্রুটমেন্ট থেকে, যেটা এইচআর এর একটা ইন্টিগ্রাল পার্ট অফ এইচআর বা ওয়ার্ক অফ ওয়ান অফ দ্য মেইন ফাংশন অফ এইচআর টু গেট দ্য গুড পিপল ফ্রম দ্য মার্কেট। ঠিক আছে, সেটা ফ্রেশার্সও হতে পারে, দেয়ার মে বি এক্সপিরিয়েন্সড পারসনস। তো রিক্রুটমেন্টটা করতে হবে, ঠিক আছে। তার স্যালারি ফিক্সেশন, তার কোথায় পোস্টিং হবে, আইটি কোম্পানিতে ধরো অল ওভার ইন্ডিয়া পোস্টিং হচ্ছে, বা বড় বড় যে কোর ইন্ডাস্ট্রিজ গুলো আছে তাদের ফরেনেও হয়তো পোস্টিং হতে পারে। সেগুলো দেখা যে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে, কোন জায়গায় কোন পোস্টে কি কোন মানুষটা লাগবে, তার জন্য কোন কি প্রফিসিয়েন্সি লাগছে তার। তো সেই জায়গাগুলোকে কিন্তু ক্রিয়েট করাটা বা সেই জায়গাগুলোকে এক্সামিন করাটা কিন্তু একটা এইচআর এর ওয়ার্ক। ঠিক আছে। So, recruitment. According to Edwin B. Flippo, defined recruitment as a process of searching for prospective employees. ঠিক আছে? Prospective employees, যে employees এর prospect আছে and যে এমপ্লয়িটাকে নিলে আমার কোম্পানির ভালো প্রসপেক্ট হবে ইন ফিউচার, and stimulating them to apply for jobs in the organization. ঠিক আছে? তো এই জায়গাটা এইচআর করে। তো তার জন্য যে প্রসেসটা ফলো হয়, দ্যাট ইজ স্টেজ ওয়ান, ডিফাইন রিক্রুটমেন্টস। ঠিক আছে, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, যেটা তোমরা অ্যাডে দেখতে পাও। ঠিক আছে, জব ডেসক্রিপশন লেখা আছে, জব স্পেসিফিকেশন লেখা আছে, কত বছরের এক্সপিরিয়েন্স দরকার, কি কোয়ালিফিকেশন দরকার, ঠিক আছে, কোথায় আমি সিভিটা পাঠাবো, কবে আমার ইন্টারভিউ ডেট। তো এগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্টে জেনারেলি দেখতে পাই। ঠিক আছে। স্টেজ টু হচ্ছে অ্যাট্রাক্ট পোটেনশিয়াল এমপ্লয়িজ। তার ভিতর থেকে এবার সেই অ্যাডটা দেখে যখনই দেখবে একটা এমপ্লয়ি দেখবে যে হ্যাঁ উই আর গেটিং আ গুড স্যালারি, সেখানে পে স্কেলটাও লেখা থাকে অবভিয়াসলি অ্যাডভার্টাইজমেন্টে। তো এইগুলো দেখে মানুষ কি হয়, একটা অ্যাট্রাক্টেড ফিল করে যে হ্যাঁ আমিও অ্যাপ্লাই করি। ঠিক আছে, যার ভেতর পোটেনশিয়াল আছে সে তো আরো বেশি অ্যাট্রাক্ট ফিল করবে, কারণ তা সে ধরো একটা হায়ার পোস্টে হয়তো যেতে পারবে, হয়তো জুনিয়র লেভেলে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে কাজ করছে, হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট এলো, যেটা হয়তো নেক্সট লেভেল অফ জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, বা সেকশন ইঞ্জিনিয়ার, এই যে পোস্টগুলো তৈরি হয়, বা সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ডেভেলপার, এই যে পোস্টগুলো আসছে, তো যারা জুনিয়র লেভেলে রয়েছে তারা চেষ্টা করবে সবসময় সেই পজিশনে যাওয়া, তাদের স্যালারি বাড়বে, তাদের পজিশন বাড়বে, তাদের সোসাইটিতে রেসপেক্ট বাড়বে, যে হ্যাঁ আমি এটা এত ভালো পজিশনে কাজ করি। তো সেই জব ডেসক্রিপশনটা কিন্তু সেইভাবেই লেখা হয়, স্পেসিফিকেশন, আর সেইভাবেই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়। ঠিক আছে। স্টেজ থ্রি কি আছে, সিলেক্ট রাইট পিপল, জব ইন্টারভিউ অ্যান্ড এবিলিটি টেস্ট। ঠিক আছে, সেই ইন্টারভিউতে দেখো টেকনিক্যাল স্কিলস, আমি যতগুলো ইন্টারভিউ আমি নিজে ফেস করেছি বা শুনেছি মানুষের কাছ থেকে, অনেকেই আমার ধরো বন্ধু বান্ধব বা স্টুডেন্টরাও অনেকে ইন্টারভিউ ফেস করেছে, তাদের কাছ থেকে আমি তাদের সঙ্গে কথা বলে কিছু জিনিস ফাইন্ড আউট করা হয়েছে, দ্যাট টেকনিক্যালি কিন্তু কোশ্চেন খুব বেশি হয় না। ঠিক আছে, টেকনিক্যাল কোশ্চেন তো আসবেই, তোমরা টেকনিক্যাল ফিল্ড থেকে যাচ্ছ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল, তো টেকনিক্যাল কোশ্চেন আসবেই। ঠিক আছে, বেসিক অফ দ্য সাবজেক্টস মেইনলি। তোমায় এখন কেউ হয়তো বলবে না যে কিছু একটা মডিউলেটর নতুনভাবে ডিজাইন করে দাও সেই জায়গায়, বা তোমায় বলবে না একটা নতুন ডিভাইসের ফর্মুলেশন করো বা ফেব্রিকেশন করো, সেই জায়গাটা হয়তো আসবে না, বাট দ্য বেসিক হাউ দ্য ডিভাইস ইজ ওয়ার্কিং, সেরকম টাইপের টেকনিক্যাল কোয়েশ্চেন্স তোমরা দেখতে পারবে। ঠিক আছে। তো তো সেই অনুযায়ী কিন্তু তোমার জব ইন্টারভিউটা হবে। এছাড়া যেটা আমরা দেখা যাচ্ছে যে জব ইন্টারভিউর সময় যেগুলো কোয়েশ্চেন্স আমরা পাই, সেগুলো দ্যাট ডিপেন্ডস অন আওয়ার, মানে সেগুলো থেকে দ্যাট রিফ্লেক্টস আওয়ার ক্যারেক্টার অ্যাকচুয়ালি। আমরা কি অ্যান্সার দিচ্ছি সেটাতে রিফ্লেক্ট করছে আমাদের ক্যারেক্টার, যে আমরা ওয়েদার উই আর ডিসিপ্লিন ইনাফ। আমরা শুধু ধরো আমাদের জিজ্ঞেস করে না ইন্টারভিউতে হোয়াট আর ইউর স্ট্রেংথ, হোয়াট আর ইউর উইকনেস। ঠিক আছে। তো
সেই জায়গাটায় যখনই আসে আমরা অনেক কিছু বলি যে আমার আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, আই এম ভেরি পাংচুয়াল, আই এম ভেরি ডিসিপ্লিনড কাইন্ড অফ এ পার্সন। উইকনেসেও আমরা কিছু পজিটিভ আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি দ্যাট উইকনেসেও আমরা কিন্তু কিছু পজিটিভ জিনিস এমনভাবে ঘুরিয়ে বলবো যাতে সেটা আমার উইকনেস লাগে। ঠিক আছে, কেউ যদি বলে দ্যাট আই ক্যানট গো টু স্লিপ আনটিল অ্যান্ড আনলেস আই কমপ্লিট মাই ওয়ার্ক, ঠিক আছে, সেটাও কি হলো যে আমার ঘুম আসছে না বা আমি ঘুমোতে যেতে পারছি না, সেটা আমার একটা উইকনেস হতে পারে। বাট কেন সেই উইকনেসটা? বিকজ আই হ্যাভ এ স্ট্রং পয়েন্ট অফ মাই ডেডিকেশন। ঠিক আছে, তো সেই জায়গাটা আমরা একটা দেখি যে আমরা ইন্টারভিউতে জেনারেলি বলে থাকি। বাট সেই জায়গাগুলো কিন্তু খুব একটা ম্যাটার করছে না, কারণ সেগুলো জাস্ট একটা ফর্মালিটিস, কোয়েশ্চেনের জন্য করতে হয়, কিছু সেট অফ প্যাটার্নস অফ কোয়েশ্চেন আছে টিচারদের কাছে, সেটা করতে হয়। বাট তুমি যখনই তোমার ইন্টারভিউ দেবে, তারা প্রথম থেকে অ্যানালাইজ করছে তোমার ক্যারেক্টারটা, whether you are really hardworking, whether you are really a dependable person, you are person who can take responsibilities, সেই জায়গাগুলো কিন্তু তারা অ্যানালাইজ করছে। কিভাবে অ্যানালাইজ করছে আমি তোমায় বলি তোমাদেরকে। যে ধরো তুমি একটা প্রজেক্টের লিড করছো, কলেজের প্রজেক্ট, ইউ হ্যাভ টেকেন সাম রেসপন্সিবিলিটি অন দ্যাট। তো অবভিয়াসলি সেই রেসপন্সিবিলিটিটা নিতে গিয়ে তোমার অনেক কিছু ডিফিকাল্টিস তোমরা ফেস করবে। যারাই ধরো সেই রেসপন্সিবিলিটিসটা নেবে তারা অনেক কিছু ডিফিকাল্টিস ফেস করবে। সেই ডিফিকাল্টিসগুলো ফেস করতে গিয়ে তারা সেই ডিফিকাল্টিসগুলো সর্ট আউট করবে যে কিভাবে সেগুলোকে আমি সলভ করতে পারি। সেগুলো করতে গিয়ে কি হবে, তারা কিছু জিনিস শিখে যায়। কিছু জিনিস শিখে গেলে যে কি করে এই প্রবলেম সলভিং স্কিলস গুলো যখনই শিখে যাবে না, তুমি যখনই তাদেরকে বলবে যে আমি এই প্রজেক্টে এই কাজ করেছি, আমি এইভাবে এই প্রবলেম আমার অ্যারাইজ করেছিল, 2 to 3 প্রবলেমস তোমরা ডিসকাস করলে যে এগুলো আমার প্রজেক্ট করতে গিয়ে অ্যারাইজ করেছিল উইথ মাই টিম, ঠিক আছে, তখন সেইগুলো আমি এইভাবে সলভ করেছি। যে করবে রিয়েলি সে কিন্তু কনফিডেন্টলি সেগুলো বলতে পারবে। আর যে বানিয়ে বানিয়ে বলছে সে কিন্তু সেগুলো বলতে পারবে না, কারণ সেগুলো তো সে মুখস্থ করে এসছে বা তার বন্ধুর কাছ থেকে শুনে গেছে, হ্যাঁ রে আজকে এই কোশ্চেনটা করেছে, এটা জেনে যা। ঠিক আছে, বা এই জিনিসগুলো আমি বলেছি, তুই একটু ঘুরিয়ে বলে দিস। এই জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যে অরিজিনাল কাজ করবে তার ভেতর কিন্তু সেই জায়গাটা থাকবে যে হ্যাঁ আমি জানি কাজটার ব্যাপারে। তোমাকে সেই কথাটা শুনেই তোমার বোঝা যাবে whether you have taken the responsibility really or not। ঠিক আছে, তো এই স্কিলস গুলো কিন্তু তোমাদের এই কোশ্চেনের ভেতরেই। যে অনেকেই বলে আই এম এ ভেরি গুড টিম প্লেয়ার। তো তুমি কি খেলেছো, টিম খেলে করেছো টিমের সাথে? I have organized a cultural fest. I was working in a team of 15 people or 20 people. ঠিক আছে, তো আমি এই জায়গাটা মেনটেন করেছি। I was taking care of the uh, ক্রাউড, বা আই ওয়াজ টেকিং অফ কেয়ার অফ দ্য ইনভেন্টরি। তো সেই জায়গাগুলো তুমি যখনই কাজ করবে অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স থাকবে যে তুমি সেই জায়গাগুলোকে বলতে পারছো বা তাদের কাছে তুলে ধরতে পারছো, কারণ অবভিয়াসলি তোমাকে বানিয়ে বলতে হচ্ছে না সেই জায়গাগুলো, তোমরা কাজ করে এসছো। তো সেইগুলো কিন্তু এইচআর যারা যখন ইন্টারভিউ নেয় সেই জায়গাগুলো তোমাদের আইডেন্টিফাই তারা ইজিলি করে ফেলতে পারে উইথ দ্য ভয়েস অর দ্য ভয়েস মডিউলেশন অর ইউর কাইন্ড অফ স্পিচ, বা তোমার তাকানোর স্টাইল, তোমার যে আইসাইটের যে মুভমেন্ট। ঠিক আছে, আমাদের সাইকোলজিতে কিছু মুভমেন্ট হয় যে আমরা ভাবলে একদিকে তাকিয়ে কথা বলি, আর যদি ভেতর থেকে সেটা আসে মানে আমরা করে এসেছি এক্সপিরিয়েন্স, তা আমাদের এক ধরনের তাকানো হয়। ঠিক আছে, তো সেই জায়গাগুলো কিন্তু ইজিলি ডিটেক্ট করা যায়। ঠিক আছে, সামনে থেকে মানুষটা কি বলছে, আদৌ সে বানিয়ে বলছে না সত্যি করে এসছে, সেই জায়গাটা ডিটেক্ট করা যায়। এছাড়া তো দেখো টেকনিক্যাল যেটা রিটেন ইন্টারভিউ আছে, এবিলিটি টেস্ট সেটা হয়, সেটাতে টেকনিক্যাল এমসিকিউস থাকে, বা জেনারেল জিকেস থাকে, জেনারেল নলেজের কোশ্চেন্স গুলো, বা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, রিজনিং থাকছে। তো সেই জায়গাগুলো থাকছে। ঠিক আছে, তো সেই জন্য কাজ করাটা কিন্তু খুব দরকার। মানে কলেজে বলে না যে আমি কেন রেসপন্সিবিলিটিস নিতে যাবো, দেখবে অনেকেই দেখো নেবে না, তাই না, অনেকেই নেয় না। কি হয়, বেকার আমি কেন করতে যাবো। বাট সেই কাজগুলো, ছোট ছোট কাজগুলো করতে করতেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা তৈরি হই যে আমরা নেক্সট কিভাবে
রিপ্রেজেন্ট করতে পারবো নিজেকে আমার ফিউচার কোম্পানিতে, বা আমি যেখানে কাজ করতে যাচ্ছি, বা আমি যদি একটা নিজেও আজকে একটা স্টার্ট আপ খুলতে চাই, বা আমি একটা নিজে এন্টারপ্রেনার হতে চাই, আমি যদি জানি যে কি করে প্রবলেম সলভ করতে হয়, আমার হাতে যদি 3 ইয়ার্স ধরে আমি কাজ করে যদি সেই কন্ট্যাক্টসগুলো বানিয়ে থাকি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার কাছে খুব ইজি হবে আমার সেটা, whether I am doing a business or I am serving any others business, ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকেও লক্ষ্য রাখতে হবে। আমি মনে করি যে ম্যানেজমেন্ট সাবজেক্টটা কিন্তু ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে থাকা উচিত। তাহলে অ্যাটলিস্ট এই পয়েন্টসগুলো যদি ছেলেমেয়েরা প্রথম থেকেই জানে, অ্যাটলিস্ট দে ক্যান বিকাম সিরিয়াস। আজকে তোমরা পড়ছো যে ওয়াই ইট ইজ নিডেড, ম্যানেজমেন্টের ভেতরে যে সাইকোলজিক্যাল পার্টটা রয়েছে, ঠিক আছে, ডিউরিং ইউর স্ক্রুটিনি, সেই পার্টটা কিন্তু তোমরা জানো আজ, বাট আজকে কিছু করার নেই, তাই না? আজকে সময় চলে গেছে, হয়তো আগস্ট মাসে তোমাদের এক্সাম, তো তোমরা আজকে আর কিছু নতুন করে তোমরা নিতে পারবে না ডিউটিস। ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিক্রুটমেন্ট। আচ্ছা, এতক্ষণ শোনা যাচ্ছে তো পরিষ্কার? আশা করি সবাই শুনতে পাচ্ছ তো? বোঝাও যাচ্ছে আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। আচ্ছা, ফেরত চলে যাই। ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিক্রুটমেন্ট, কিছু ইন্টারনাল ফ্যাক্টরস আছে, কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস রয়েছে। ইন্টারনাল ফ্যাক্টরস গুলোই আগে ডিসকাস করে নিই। কোম্পানিজ পে প্যাকেজ, ঠিক আছে, কোন স্কেলে কোম্পানি স্যালারি দেবে। কিউডব্লিউএল ফুল ফর্মটা আমার ঠিক মনে পড়ছে না, দাঁড়ান আমি এক সেকেন্ড চেক করে নিয়ে বলছি। এছাড়া ধরো অর্গানাইজেশনাল কালচার, প্রতিটা অর্গানাইজেশনের কিছু স্পেসিফিক কালচার আছে, তো সেইগুলোকে রক্ষা করে আমাদেরকে কিন্তু রিক্রুট করতে হবে, বা সেগুলোকে মেনে সেগুলো আমাদেরকে রিক্রুট করতে হবে যদি আমরা এইচআর এ কাজ করি। কিউডব্লিউএল হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্কিং লাইফ। কোয়ালিটি অফ ওয়ার্কিং লাইফ, কেমন ওয়ার্কিং লাইফটা হবে। অনেক জায়গায় দেখবে লেখা থাকে খুব রোজি যে আমরা 8 hours ইউ আর গোয়িং টু ওয়ার্ক অ্যান্ড ইউ আর গোয়িং টু গেট 20,000। যখন ঢুকে পড়লে দেখলে তোমাকে 15 ঘন্টা কাজ করতে হচ্ছে, বা 14 ঘন্টা কাজ করতে হচ্ছে, 6 ঘন্টা এক্সট্রা করছো, বাট স্টিল টু ইউ আর নট গেটিং এনি বোনাস অর ইনসেন্টিভ, বা ওভার টাইমের যে টাকা সেগুলো পাচ্ছ না। তো সেই স্টাইলগুলোকেও মেনটেন করা, বা সেই স্টেপসগুলো, বা সেই স্ট্রাকচারটাকে মেনটেন করাটা খুব দরকার, ঠিক আছে। কেরিয়ার প্ল্যানিং, কোম্পানির সাইজ, এগুলো দেখতে হবে যে কোম্পানির সাইজ যদি ছোট হয়, আজকে টাটা ক্যান রিক্রুট মোর দেন 10,000 পিপল ইন আ ডে, বাট আ স্মল অর্গানাইজেশন ক্যানট ডু দ্যাট, ঠিক আছে। একটা স্মল অর্গানাইজেশন হয়তো সেখানে 500টা লোক নিয়ে কাজ করছে, তো আমি সেই জায়গায় 600টা যদি 500টা লোক যেখানে ক্যাপাসিটি আমার, আমি একদিনে হয়তো 5টা লোক নতুন অ্যাড করতে পারি যদি আমার দরকার হয়, বাট আই ক্যানট অ্যাড মোর দ্যান 10 to 20 পিপলস ইন আ ডে, ঠিক আছে। দ্যাট উইল বি এ বার্ডেন ফর মাই কোম্পানি, ফর মাই অর্গানাইজেশন। আমি হঠাৎ করে বললাম যে এই 10টা লোক কাল থেকে কাজ করবে, অর্গানাইজেশনকে বললাম, বাট তাদের ফাইন্যান্সিয়াল যে নিডস, তাদের স্যালারিজ, তাদের কোথায় বসবে না বসবে, এভরিথিং, লজিস্টিক সব কিছু দেখতে হয়, ঠিক আছে। তো সেই জায়গাগুলো কোম্পানি হয়তো রেডি করে উঠতে পারবে না, বা রেডি করতে হয়তো 2-3 মাস টাইম লেগে যেতে পারে। তো সেই জায়গাগুলো দেখতে হবে। কোম্পানির প্রোডাক্ট কি আছে, কোম্পানির গ্রোথ রেট কতটা গ্রোথ, এগুলো দেখতে হবে। কস্ট অফ রিক্রুটমেন্ট, এগুলোকে সব মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এক্সটার্নাল ফ্যাক্টরস হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, ঠিক আছে। আজকে একটা ইঞ্জিনিয়ার হয়ে ধরো, যদি আমি আমার ক্ষেত্রেই বলি, ফর এক্সাম্পল, আজকে ধরো মাস্টার ডিগ্রি করে আমি একটা বিপিওতে গিয়ে সার্ভিস করতে পারবো না। কেন পারবো না? যে সেখানে একটা সোশিও ইকোনমিক একটা ফ্যাক্টর রয়েছে। প্রথম থেকে একটা ইকোনমিক ফ্যাক্টর রয়েছে, নেক্সট একটা সোসাইটির ফ্যাক্টর রয়েছে, যে হ্যাঁ রে, তুই এমটেক করে একটা বিপিওতে চাকরি করিস, এই যে কথাটা, এই যে ফ্যাক্টরটা আমাদের প্রত্যেকের ভেতর কাজ করে, সবসময় কাজ করে। তো আমরা সবসময় চাই যে আমরা যা পড়াশোনা করেছি সেইটার রেসপেক্টে একটা রেসপেক্টফুল জব করি, তাই না? তো সেটা রেসপেক্টে কিছু একটা ভালো জব করি। আজকে ধরো যারা 10-12 শুধু পাস করছে, তারা খুব ভালো স্পিকিং পাওয়ার আছে তাদের, তারা হয়তো বিপিওতে জব করেই হয়তো মাসে 50,000 টাকা ইনকাম করছে। আমি বলছি না সেখানে ইনকাম করার জায়গা নেই, ইনকাম করতে পারে, ঠিক আছে।
বাট সে জানে আমি 12 পাস করেছি, আমি কথা বলতে জানি, এটাই আমার কোয়ালিটি, দিস ইজ মাই ট্যালেন্ট। তো আই নিড টু আর্ন মানি ফ্রম মাই ট্যালেন্ট। ঠিক আছে, আমি আর পড়াশোনা হয়তো করবো না, তো বা হায়ার স্টাডিজে যাচ্ছি না, তো আমি এরম ভাবেই কাজ করবো। ঠিক আছে, আই ক্যান কনভিন্স পিপল। তো আমার বিপিওতে সার্ভিস করছি, কোনো অসুবিধা নেই, আমি 12 পাস করছি। ঠিক আছে, বাট আজকে ধরো তোমরাই ডিপ্লোমা পাস করে হয়তো তোমাদের একটা হেজিটেশন হবে যে আমি একটা টেকনিক্যাল জব পেলাম না। তো এই ফ্যাক্টরস গুলো আমাদেরকে দেখতে হয়, বুঝতে হয় সবসময়। তো কারোর ধরো সেই জব স্যাটিসফ্যাকশনটা তবেই আসে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফ্যাক্টরস, কতটা সাপ্লাই দেওয়া যাবে, তার কতটা ডিমান্ড আছে। আমি ওভার ডিমান্ডিং কিছু হয়ে যাচ্ছে না তো, মানে ডিমান্ড নেই, আমি জোর করে সেই জায়গায় পুট আপ করছি। ঠিক আছে, তো সেটা কিন্তু একটা প্রবলেমেটিক পোর্শন। এমপ্লয়মেন্ট রেট, লেবার মার্কেট কন্ডিশন, ঠিক আছে, মার্কেটের কি কন্ডিশন রয়েছে সেগুলোকে সার্ভে করা। রিজার্ভেশন ফর এসসি এসটিজ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ডিফারেন্ট ইনফরমেশন সিস্টেম মানে তার পোর্টফোলিও ঠিকঠাক করে স্প্যানিং স্ক্রুটিনি হবে, যে ওয়েদার দ্য পার্সন ইজ রাইট অর নট, ফেক আছে কিনা কিছু সার্টিফিকেট, তো সেগুলো একটা ব্যাপার আছে। তো রিক্রুটমেন্টের ভেতরে সেগুলো সবই দেখতে হয়। ঠিক আছে, শুধু তারাও এখনকার দিনে শুধু তারাও মানে এইচআররাই শুধু দেখে না এই জায়গাগুলো, একটা যে কোম্পানিতে যে ইন্টারভিউ দিচ্ছে সেও কিন্তু এই জায়গাগুলো দেখে। ঠিক আছে, যে কিভাবে আমি কোম্পানিটায় গেলে কি আমার বেনিফিট হবে, বা কতটা আমি হেল্প হব, বা আমার কতটা কেরিয়ার গ্রোথ হবে। এমন একটা কোম্পানিতে আজকে টাটা ছেড়ে কেউ চাইবে না তার কোনো একটা ছোট কোম্পানিতে চাকরি করতে আসি, তাই না? কারণ আমি জানি আমি টাটাতে থাকলে আমার স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে, আমার একটা জব স্টেবিলিটি রয়েছে, আমার একটা সোসাইটিতে আমার একটা রেসপেক্ট রয়েছে, হ্যাঁ আই এম ওয়ার্কিং ফর টাটা। ঠিক আছে, তো একটা ভালো ইঞ্জিনিয়ারিং পোস্টে আমি চাকরি করি, তো এই জায়গাগুলো আছে। ঠিক আছে, তো সেখান থেকে ছেড়ে দিয়ে কেউ একটা ধরো টাটা স্টিলে কেউ চাকরি করছে, সেটা ছেড়ে দিয়ে কেউ নিশ্চয়ই ধরো আমাদের একটা লোকাল স্টিল মার্কেটে কেউ আসবে না। হ্যাঁ, টাটা থেকে ছেড়ে হয়তো সে হয়তো সেলে যেতে পারে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেখানে সে যদি জব পায় নিশ্চয়ই সে যাবে, সেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস, সেটা ওর থেকেও উঁচু লেভেলে আছে। ঠিক আছে, যদি টার্নওভার যদিও বা কম, কিন্তু সেখানে আবার রেসপেক্টটা অনেক বেশি যে আমি সেলে চাকরি করি। বাট টাটা ছেড়ে অন্য কেউ নিচের কোম্পানিতে আসবে, সে সবসময় চাইবে আমি উপরের দিকে যাই। তো দুতরফাই এটা দেখা হয়, যে রিক্রুট করে সেও দেখে, আর যে রিক্রুটেড হয় সেও কিন্তু দেখে যে আমার প্রসপেক্টটা কি কোম্পানিটা জয়েন করে। আচ্ছা, তো সোর্সেস অফ রিক্রুটমেন্ট, ইন্টারনাল সোর্সেস, এক্সটার্নাল সোর্সেস, মডার্ন টেকনিক্স, ওয়াকিং, আমাদের মডার্ন টেকনিক্স, চারিদিকে থেকে ওয়াকিং ইন্টারভিউ হয়, যে যাও সিভিটা নিয়ে যাও, ইন্টারভিউ দাও, সিলেক্ট হয়ে গেলে ঠিক আছে। তো ইন্টারনাল সোর্সেস কি? ট্রান্সফার, জব রোটেশন, শিফটিং ফ্রম ওয়ান জব টু অ্যানাদার। একটা জায়গায় ভ্যাকেন্সি হয়েছে, ঠিকঠাক মানুষ পাওয়া যাচ্ছে না, তো ইমিডিয়েটলি সেখানে কাউকে একটা দাও যে অলরেডি কাজ করছে কোম্পানিতে, তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, সে ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবে সেই পজিশনটা, তো তাকে সেই জায়গায় শিফট করে দাও তাড়াতাড়ি করে। কোম্পানির বেনিফিট হবে তাতে, তারও হয়তো তাকে কিছু ইনক্রিমেন্ট দিয়ে সেখানে, বা তাকে একটা হায়ার পোস্ট দিয়ে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেমন প্রমোশন, শিফটিং অ্যান এমপ্লয় টু এ হায়ার পজিশন, এমপ্লয়িজ রেফারেলস। ঠিক আছে, এমপ্লয়িরা তাদের ভেতর থেকে কিছু রেফারেল দিল, হ্যাঁ আমার এই বন্ধু এই কোম্পানিতে আছে, এই পোস্টে আছে, এই কাজ করেছে এতদিন ধরে, তো একবার চেষ্টা করা যেতে পারে তাকে নিয়ে। তো এই যে রেফারেল থেকেও কিছু জব হয়ে যায়, এটা ইন্টারনালি আমাদের হয়ে যাচ্ছে, এর জন্য আলাদা করে কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা কিছু দিতে হয় না। তবু সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কিছু হায়ার পজিশনে যেতে গেলেও কিছু এক্সামস দিতে হয়। ঠিক আছে, সেটা তবু বাইরে থেকে সেটা হয়তো এই অ্যাডভার্টাইজমেন্ট সেটা হয় না। তো এক্সটার্নাল সোর্সেস আছে ডিরেক্ট রিক্রুটমেন্ট, আনসলিসিটেড অ্যাপ্লিকেশন, মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ক্যাম্পাস রিক্রুটমেন্ট, রেকমেন্ডেশনস, লেবার কন্ট্রাক্টরস। তো এইগুলো হচ্ছে এক্সটার্নাল সোর্সেস, যারা বাইরে থেকে আমাদেরকে নিয়ে আসছে। হুম, ঠিক আছে, ফোর্স, এই যে ডিরেক্ট রিক্রুটমেন্টে কি ফোর্সফুলি আমি ধরো সিভিটা গিয়ে দিয়ে এলাম। ঠিক আছে, বা আমি কোম্পানির গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আমি ফোর্সফুলি আমি ঢুকবোই। তো এইগুলো আছে। আর এছাড়া ধরো মডার্ন টেকনিক্স, ওয়াকিং, কনসাল্টিং, এনকারেজ টু অ্যাপ্রোচ পার্সোনালি,
Headhunting, professional organizations search senior executive in advice corporation to fill the position. Body shopping, business alliances আর টেলি রিক্রুটমেন্ট। ঠিক আছে, এই ধরো টেলি রিক্রুটমেন্টের একটা ছোট্ট এক্সাম্পল দিই। চার সবসময় দেখবে একটা ব্যাংক, আমি নাম নিচ্ছি না যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তারা দেখতে পারে। তো তারা বারবার ফোন করে ধরো, তাই না, ইন্স্যুরেন্সের জন্য, ইন্স্যুরেন্স এজেন্টের জন্য বারবার ফোন করে বলে 20,000 স্যালারি দেবো আমি, এখানে এই ম্যানেজার পজিশনে চায়। কি ম্যানেজার? তারা ইন্স্যুরেন্স বিক্রি করতে ইন্স্যুরেন্স ম্যানেজারের পোস্ট চায়। ঠিক আছে, তারা জোর করে করে ফোন করে, হয়তো 10 বছর আগে কেউ অ্যাপ্লাই করেছিল, আজও তাকে ফোন চলে আসছে যে হ্যাঁ আমরা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমরা হচ্ছে এখনো চাকরি দিচ্ছি, আমরা এখনো নিড আছে। তো তাদেরকে ফোন করে করে জান। তো এই জায়গাগুলো থেকেও রিক্রুটমেন্ট হয়ে যায়। সেই সেই টাইমে হয়তো কেউ ধরো ভ্যাকেন্ট বসে আছে, তার হয়তো জব চলে গেছে বা কিছু, যাই হোক কোনো কারণে, তো সেই টাইমে সে ইজিলি সেই জায়গাটাকে গ্র্যাব করে নিতে পারে। হয়তো তার জন্য আলাদা করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে হলো না, বাট ফোনের থ্রু দিয়েই হয়ে গেল তার চাকরিটা। বিজনেস অ্যালায়েন্সেসে হয় যে আমাদের যেটা সোর্সিং, ঠিক আছে, আমাদের যে মানে রিসোর্স শেয়ারিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হয় জেনারেলি আইটিতে, তো আমরা খুবই দেখতে পাই মার্জার্স, শেয়ার, এইচআর, ঠিক আছে। তো এই জায়গাগুলো খুব দেখতে পাই যে আমরা রিসোর্স শেয়ারিং এ কাজ করছি, যারা বেঞ্চে বসে আছে তাদেরকে অন্য কোম্পানিতে কয়েকদিনের জন্য প্রজেক্টে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে, যাতে তারা বসে না থাকে। অ্যান্ড তাছাড়াও তাদের ধরো আলাদা করে রিক্রুট করতে হলো না, অলরেডি সেই পার্সনটাকে নোন, যে তার স্কিলস গুলোকে নোন, তো সেই জায়গাটাও দেখা হয়। তো এইগুলো ডিফারেন্ট ওয়েজ অফ রিক্রুটমেন্ট আমরা দেখতে পাই। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা নেক্সট দিনই করবো। তো এতদূর বলো কারোর কিছু কোয়েশ্চেন আছে কিনা? এতদূর বলো কারোর কিছু কোয়েশ্চেন আছে কিনা, জাস্ট। আছে কারোর কোনো কোয়েশ্চেন? না স্যার।